বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য এবং শেরে বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাইয়াজুল হক রাজু, একে ফাইয়াজুল হক রাজু আমার বায় বসা। আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামরুল হাসান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছে ছোট্ট একটা মানে 3 শব্দের বা 4 শব্দের একটা প্রশ্ন। বাংলাদেশে এখন আপনি কি দেখছেন আসলে ফাইয়াজুল হক রাজু? বাংলাদেশে ধন্যবাদ এই মুহূর্তে। ধন্যবাদ জিলুর ভাই, ঈদের শুভেচ্ছা। সেই সঙ্গে চ্যানেল আয়ের অগণিত দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশে কি দেখছি? বাংলাদেশে তো ভালো মন্দ সবই দেখছি। ভালো আছে, মন্দ আছে, দুটোই আছে। অস্বীকার করার উপায় নেই যে ভালোর পাশাপাশি মন্দেরও একটা সুবাতাস আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে। অর্থনীতি মন্দের সুবাতাস, মানে একটু সার্কাস্টিক ভাবে বললাম। এই জন্য বললাম যে ভালোর পাশাপাশি মন্দের বিষয়টা সকলে স্বীকার করতে চায় না, অথবা স্বীকার করে নিতে পারে না। কিন্তু নিঃসংকোচে স্বীকার করতে হয় যে ভালো যেরকম আমাদের আছে বর্তমানে, মন্দও আছে কিছু, এবং বৈপরীত্য আছে, বিচ্যুতি আছে, ত্রুটি আছে সমাজনীতিতে, রাষ্ট্রীয় নীতিতে, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায় বা চর্চার ক্ষেত্রে, অর্থনীতিতে, ব্যাংকিং সেক্টরে, নানানভাবে খারাপ দিকগুলো তো আছেই। আবার ভালো আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ যে রাজনৈতিক, তার যে একটা গত 1 যুগেরও বেশি সময় ধরে একটা যে অভিযাত্রা, সেখানে আমরা দেখি যে স্মরণকালের সর্বোচ্চ রাজনৈতিক এবং বিশেষ করে ডেভেলপমেন্টাল যে, অর্থাৎ উন্নয়নমূলক যে কাজ, তার একটা বিশাল ফিরিস্তি দাঁড়িয়ে গেছে এবং সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। বিভিন্ন রকম প্রশ্ন আছে এসব উন্নয়নের বিষয় নিয়ে, অনেক সময় অনেকে প্রশ্ন করে আয় নিয়ে, ব্যয় নিয়ে। বাট দিন শেষে আমাদের অগ্রযাত্রা খারাপ নয়, তার থেকে বলতে পারি যে স্মরণকালের সর্বোচ্চ রকম উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তো ভালো মন্দ মিলিয়ে আমরা আছি। এই তো আমাদের বাংলাদেশ। ভালোটাই আশা করি এখন সামনের দিকে, খারাপ যেন কমে যায়। আমার বক্তব্য এরকমটাই আজকের দিনে। থ্যাংক ইউ ডক্টর কামরুল হাসান। ধন্যবাদ প্রিয় জিল্লুর ভাই এবং আমার সহালোচক এবং যারা শুনছেন। আমি শুরুতেই যে জিনিসটি দেখছি, হয়তো কেউ যদি অন্যভাবে না নেন, আমি দেখতে পাচ্ছি যে দিল্লি সফরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যারা যাচ্ছেন, সেখানে তালিকা যেটা দেখেছি সেটা একটু যারা গেছেন আর কি। হ্যাঁ, গেছেন, অলরেডি গেছেন। তো যাই হোক, এটা তো সব কিছুতেই আসলে নজিরবিহীন ঘটনা আমরা প্রত্যক্ষ করছি। ব্যানার্জির থেকে শুরু করে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সর্বপর্যায়ে মূল্যবোধের জায়গাতেও আমরা সেটা দেখছি। তবে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে একাধিক সংকট রয়েছে। একটা হচ্ছে মিয়ানমার থেকে যে সংকটটা আসছে, সেটা আমরা অ্যাড্রেস করতে অনেকেই বিশেষজ্ঞ বলছেন আমরা ব্যর্থ হচ্ছি, নীরবতার নামে আমরা আসলে ফেইল করছি। আর আরেকটি হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের এই সফরটি যে বিষয়গুলো নিয়ে হবে, সেটা নিয়ে সবাই অপেক্ষা করছে যে আসলে কি হবে। তিস্তা কি আশা করছেন আপনি? আমি পারে বলে মনে করছেন? আমি আসলে এখানে দেখুন, যেহেতু মিস্টার রাজু আছে, আমরা এই আলোচনাটা একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারি। আমি যেটা ভাবছি যে ইতিহাসটা আসলে খুবই সুখকর নয়। আমাদের অর্থনৈতিক, বাণিজ্যিক এবং পারস্পরিক সম্পর্কের জায়গাটি আমাদের মুক্তিযুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সহযোগিতার পর আমরা যা কিছু দেখেছি, তার সব কিছুতে আমাদের একটা মিশ্র আসলে অভিজ্ঞতা হয়েছে। এবং বিশেষ করে নদীর পানি বন্টনের যে জায়গাটা, এই জায়গাটায় আমরা খুবই মর্মাহত। এবং আপনি দেখুন, এখন যেই নতুন রেল যোগাযোগ প্রায় 861 কিলোমিটার জুড়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে কোন কোন জায়গায়
আমাদের রেলপথ হবে, এই বিষয়গুলো নিয়ে একটা জরিপ হয়েছে। আমি ইন্ডিয়া টাইমস একটা রিপোর্ট পড়েছি এবং ভারত সরকার রেল মন্ত্রণালয়কে এই বিষয়ে রীতিমতো পরামর্শ দিয়েছে এবং অনুমোদন দিয়েছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট কিছু নেই, কিন্তু ইতিমধ্যেই উত্তর পূর্ব যেই রাজ্যগুলো আছে ভারতের, সেখানে যোগাযোগের জন্য বাংলাদেশ স্থলপথ, জলপথ সব পথেই আসলে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে এবং আমরা সুন্দরবনের পাশে রাডার স্থাপন করার সুবিধাও দিয়েছি। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যেই কর্মবাজারের একটা বড় একটা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। প্রতি বছর $5 বিলিয়ন উপার্জনের সুবিধা আমরা তৈরি করে দিয়েছি। সবই ঠিক আছে এই সেন্সে যে ভারত তাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে তারা নিজেদের লাভটা দেখবে, এটাই তো হচ্ছে পররাষ্ট্রনীতির বা কূটনৈতিক জায়গায় দক্ষতা। কিন্তু বিপরীতে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সীমান্তের যে হত্যাকাণ্ডগুলো আমরা দেখি, আমি 2009 থেকে 18 পর্যন্ত একটা পরিসংখ্যান দেখেছি যেখানে 5 শতাধিক মানুষ আসলে প্রাণ হারিয়েছে এই বর্ডারে। একটা বন্ধু রাষ্ট্রেও এইভাবে আমরা না হয় ছেড়ে দিলাম, ফেলানি তার কাটায় ঝুলেছিল, সেটা যদি বিক্ষিপ্ত ঘটনা কেউ বলতে চায়, কিন্তু এই গরু পাচার করার সাথে যারা জড়িত, এটা অবশ্যই অগ্রহণযোগ্য, এটা ভালো কোনো কাজ নয়। কিন্তু ফেন্সিডিল পাচার করছে যারা, বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি এ পর্যন্ত কয়জনের প্রাণ নিয়েছে পত্রিকা আমি একটাও পড়িনি। তাহলে ভারতের ওই প্রান্তে শত শত ফেন্সিডিল কারখানা তৈরি করে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক যেই সুবিধা সেটা নেওয়ার পাশাপাশি মানুষকে এইভাবে মাদকাসক্ত করার যে প্রক্রিয়াটা, সেখানে একটা নৈতিক প্রশ্ন আছে, আরেকটি হচ্ছে আইনগত প্রশ্ন যে সীমান্ত পাড়ি দেওয়া অবৈধভাবে। কিন্তু সেখানেও বাংলাদেশের কিন্তু কোনো ধরনের আমরা পদক্ষেপ দেখি না, কেউ প্রাণ হারিয়েছে দেখি না। যার কারণে আমার মনে হচ্ছে যে ইতিহাসটা যেহেতু এরকম, এবং ভারতের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, আমরা তো অলরেডি উত্তর পূর্ব রাজ্যগুলোতে ভারতের বিভিন্ন ধরনের সরঞ্জাম, সেটা সামরিক থেকে শুরু করে আমরা জানি না আর কী কী জিনিস যাচ্ছে, কারণ সেটা চেক করবারও কোনো সুযোগ নেই। এভাবেই আমরা আসলে চুক্তিবদ্ধ হয়েছি। ফলে সেখানে আমরা নেপালের সাথে আমাদের একটা যোগাযোগ তৈরি করবার জন্য সামান্য 22 কিলোমিটারের যে জায়গাটা চিকেন নেক, সেটার কিন্তু ফয়সালা এখনও হয়নি। সেরকম একটা পরিস্থিতিতে এই আসলে রাষ্ট্রীয় যেই সফর, এটা অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু অতি গুরুত্বপূর্ণ আমি এই জন্য মনে করি। কারণ তিস্তা প্রকল্প নিয়ে যখন চীনের সঙ্গে বাংলাদেশ সরকার প্রায় অনেক দূর এগিয়ে যাচ্ছে, একটা প্রকল্প প্রস্তাব, সেটা বিবেচনা, একটা পর্যায়ে এসে যখন আমরা দেখলাম বিনয় কোয়েত্রা যখন আসলো, তিনি প্রধানমন্ত্রী মহোদয়কে তিনি নিমন্ত্রণ জানালেন এবং সেই সময় তাদের নিজেদের ইচ্ছা কিংবা উষ্মা প্রকাশ করে গেলেন। প্রায় অনেক দূর এগিয়ে যাওয়া তিস্তা এই ব্যারেজের এই প্রকল্পের এই জায়গাটা কিন্তু থেমে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের তো পানি বন্টনের, এটা তো আসলে আমরা উষ্মা প্রকাশ করে যাননি, ওনারা বলেছেন যে ওনারা এখানে ঋণ দিতে চান। এখন ঋণ সহায়তা দিতে চান। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি যে কারণে জি যেটা চীনেরও প্রস্তাব, এখন প্রশ্ন হচ্ছে সাইমালটেনিয়াস প্রস্তাব আছে, কিন্তু এখানে সাইমালটেনিয়াস না, চীন অনেক আগে প্রস্তাব দিয়েছে। চীন আগে প্রস্তাব দিয়েছে, প্রকল্পটা ওখান থেকে প্রসেস হয়ে চীন সরকারের পক্ষ থেকে সেটার অবজারভেশন বাংলাদেশে এসেছে, এটা নিয়ে কাজ চলছে। ঠিক এই সময় এটা বলা হচ্ছে, কিন্তু ওটা নিয়ে আমার সমস্যা নেই। জিওপলিটিক্যাল র্যাট রেস না, এখানে আরেকটি বিষয় একটু আছে, আমার একটা অবজারভেশন এখানে আছে, সেটা হচ্ছে আমরা হলাম ভাটির দেশ এবং এই নদীর উৎস হচ্ছে ভারতে। ফলে এটা হচ্ছে আমাদের অধিকার এই জলটা পাওয়ার, তাই তো? তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যে পানিটা আটকাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রাইটস টু ন্যাচারাল রিসোর্স, এটাই নিয়ম সারা পৃথিবী। তো আপনারা যদি এখানে গর্ত করতে আসবেন কেন? এখানে সংরক্ষণের কিছু, এখানে প্রকল্পের কোনো ইস্যু নেই। আপনারা আমাদের তিস্তায় যেই ন্যায্য পাওনাটা, আপনারা সুইচ গেট ওপেন করে দেন। এখানে গর্ত করতে আসবে হচ্ছে আপনাদের এই ন্যায্য সিদ্ধান্তটি না নেওয়ার কারণে আমরা বিপদে পড়ে, যেমন একবার খাল খনন করেছিলাম 1,500, আমরা বাধ্য হয়েছি, আমরা পানি পাচ্ছি না। ঠিক আমরা যখন দেখেছি যে লং মার্চ হয়েছে
আমাদের সেই মাওলানা ভাসানীর আমাদের ন্যায্য পাওনার জায়গায় আমরা অধিকারের কথাটা ওই স্পোক আউট, আমরা বলেছি, কারণ এটা আমাদের অধিকারের জায়গা। কিন্তু আমরা যেটা দেখলাম যে সেখানে ভারতের পক্ষ থেকে আসলে এখানে এসে ব্যারেজ করবার কোনো লজিক্যাল গ্রাউন্ড আমি খুঁজে পাই না। বরং আমি এটা মনে করি যে এখানে পানির যে ন্যায্য হিস্সা এইটা সমাধান করা উচিত। যদি না করে সেক্ষেত্রে চীন যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে আমাদের বিকল্প হিসাবে একটা প্রস্তাব। তাহলে ভারত এখানে যখন এই জায়গায় এসে গর্ত করতে চায় তার আগে সুইচ গেট ওপেন করা অথবা একটা ন্যায্য চুক্তি এনশিওর করা হচ্ছে তাদের নৈতিক দায়িত্ব, যেটা আমি ফলো করতে পারিনি। এটা কেন করছি? যে মিস্টার ফায়াজুল্লাহ রাজু, যেহেতু আপনি আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য, প্রধানমন্ত্রী ভারত সফরে রয়েছেন এবং এই সফর থেকে প্রত্যাশা কি, এটা একটা বড় প্রশ্ন। যদি অনেকেই মনে করেন যে আসলে গত 10-15 বছর ধরে ওদিকে 10 বছর, এইদিকে 15 বছরের বেশি সময় আওয়ামী লীগ ক্ষমতায়, যা কিছু হচ্ছে দুদিক থেকেই, বিশেষ করে ওই দিক থেকে সেটা অনেকটা রেটরিক, এই দিক থেকে তেমন কোনো প্রাপ্তিযোগ নাই দেয়া ছাড়া। একটু আপনার কমেন্ট শুনতে চাই আমরা। এবং বেনজির আহমেদের নাম উল্লেখ করেছেন ডক্টর কামরুল হাসান। অনেকেই মনে করেন এখন বাংলাদেশে শুধু বেনজির, আজিজ, আনার এদেরকেই দেখা যায়, এরাই সব। এবং দুর্নীতির বা অর্থের একটা নগ্ন প্রদর্শনী করবার মতো, অশ্লীল প্রদর্শনী করবার মতো একটা গোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে এবং সেটাই মানুষ এখন দেখে। অন্যদিকে মানুষ আসলে সাফার করছে অর্থনৈতিকভাবে, বাজারে গেলে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে, আয়ের সঙ্গে ব্যয় মেলাতে পারে না, এরকম একটা বাংলাদেশ এখন মানুষ দেখছে। সো ধন্যবাদ জিলুর ভাই, ওয়ান্স অ্যাগেইন। ভাইয়ের কথা আমি শুনছিলাম মনোযোগ সহকারে। কম বেশি কথা ঠিকই আছে, তবে কিছু বাস্তবতা আছে। বাস্তবতার নিরিখে কূটনৈতিক যে ধারাটা বা পারস্পরিক যে যোগসূত্র সেটা নির্ধারিত হয়। এখানে পানির বিষয়টি কিন্তু খুব মুখ্য আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু শাশ্বত। আমরা তো ভারতের অংশ ছিলাম বা ভারত আমাদের অংশ ছিল। যেভাবে আপনি দেখেন, ভারতবর্ষে ছিলাম আমরা একটা সময়, সেখান থেকে বের হয়ে 47-এর পরে আমরা আলাদা হয়েছি, 2টি রাষ্ট্র হয়েছিল, তারপরে আমরা পাকিস্তানের থেকে আমরা আলাদা হয়ে আজকে স্বাধীন বাংলাদেশ। এই দীর্ঘ 52-53 বছরের পথ চলায় জিলুর ভাই, ভারত আমাদের তো সবচেয়ে নিকটতম প্রতিবেশী। এখন একটা উপমা দিয়ে বলতে পারি যে দেখেন, আমাদের যে বস্তিগুলো আছে তার পাশে কিন্তু অনেক বড় বড় অট্টালিকাও আছে। তো ভূপেন হাজারিকার সেই গানের মতো যে গগনচুম্বী অট্টালিকার পাশে আমি সারি সারি স্লাম যে কথা বলেছে, অর্থাৎ বস্তির কথা বলেছেন, তা আমরা বস্তি না হলেও আমরা ক্ষুদ্র রাষ্ট্র, তাই বলে আমরা স্বাধীন রাষ্ট্র। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে কি, যে বড় রাষ্ট্রের পাশে থাকলে ভারতে বৃহৎ একটা এখন একটা শক্তি, নেগোসিয়েশন করে তার কাছ থেকে সমস্ত কিছু আদায় করার যে প্রজ্ঞা বা ক্যাপাসিটি, সেটা গত কয়েকটি সাকসেসিভ গভর্নমেন্টের ছিল না। সেই BM আব্বাস এটি সাহেব বিশিষ্ট একজন নামকরা আমাদের পানি বিশেষজ্ঞ, তারপরে সাবেক নামজাদা সচিব আসাফুদ্দৌলা সাহেব, সর্বজন শ্রদ্ধেয়, ওনারা বঙ্গবন্ধু ওনাদেরকে পাঠিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ হওয়ার পরপরই। এবং আমি আসাফুদ্দৌলা সাহেবের ইন্টারভিউতে নিজে পড়েছি, জানার চেষ্টা করেছি যে পানির এই অন্তর্নিহিত সমস্যা কিন্তু দীর্ঘদিনের, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের থেকেই কিন্তু এটা শুরু। ভারত একসময় ফারাক্কা ব্যারাজ করেছে, আমাদের এই পানি সংকট শুরু হয়েছে, এটা নিয়ে আমাদের পলিটিক্যাল অনেক কিছু হয়েছে। কিন্তু ভারতের সঙ্গে পানি চুক্তি আমাদের আছে, অভিন্ন নদী যেসব আছে, উৎস তো ভারতসহ সেই ব্রহ্মপুত্রের সেখান থেকে শুরু, ভারতের মাঝখান দিয়ে আমাদের এখানে প্রবাহ আসে। এই প্রবাহের ভিতর দিয়ে ভারতের অংশটুকু রাখার কথা, আর আমাদেরটা আমাদেরকে দিয়ে ছেড়ে দেওয়ার কথা। এটা হচ্ছে সিম্পল ম্যাথ, খুব সোজা। মানুষ তো অত ডিটেলে যেতে পারে না। সাধারণ মানুষ সহজ ভাষায় বোঝে যে ভাই আমাদের গ্রীষ্ম মৌসুমে, আমাদের শুকনো মৌসুমে আমাদের পানি দরকার, সাফা কথা। এবং আমাদের যেহেতু কৃষি প্রধান একটা রাষ্ট্র বা অর্থনীতির একটা বড় অংশ কৃষি, পানি অবিচ্ছেদ্য অংশ এই কৃষিকে সামাল দেওয়ার ক্ষেত্রে। সার, বীজ,
অন্যান্য জ্বালানি সরবরাহের পাশাপাশি। সেক্ষেত্রে আমাদের এই চালিকা শক্তি পানি, আমাদের অর্থনীতির, আমাদের জীবনের চালিকা শক্তি, সেই জায়গায় ভারতের এই যে পানি দিতে না পারাটা, দিচ্ছে না আর না পারাটা দুই জিনিস অবশ্য। বর্তমান সরকার মোদির নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসার পর থেকে কিন্তু অঙ্গীকার করে যাচ্ছে। 14 সালে সম্ভবত জিল্লুর ভাই মোদি সাহেব হি টুক ওভার পাওয়ার ফ্রম মনমোহন সিং। তো মোদি এসেই কিন্তু কিছু হোমওয়ার্ক করেছিলেন। সেই হোমওয়ার্কের ভিতরে একটা ছিল বাংলাদেশকে কীভাবে ফ্যাসিলিটেট করা যায় ইন টার্মস অফ গিভিং বাংলাদেশ ইটস ডিউ শেয়ার অফ ওয়াটার। এটা ছিল, ইট ওয়াজ অন হিজ ডেস্ক। পরবর্তীতে আমরা দেখি যে উনি আপনার ভুটান এবং ভারতের আরেকটি অঙ্গরাজ্য কী জানি এটার নাম, যে সিকিম, সেখানে তখন তৎকালীন সিকিমের যে চিফ মিনিস্টার নমচংকিনকে উনি প্রকাশ্যে রিকোয়েস্ট করেছিলেন যে মীমাংসার ভিত্তিতে কীভাবে বাংলাদেশকে উৎসের থেকে পানি দেওয়া যায়। বাদশাদে পশ্চিমবাংলার আমাদের আরেক নেত্রী, বাঙালি নেত্রী মমতা ব্যানার্জি এখন ভারতের কেন্দ্র আর এই রাজ্যের এই যে একটা ফ্যাসাদ বা ইন্টারনাল একটা ইস্যু, সেটা কিন্তু বাংলাদেশের দেখবার কথা নয়। না, বাংলাদেশের দেখবার কথা না। আমি বলছি না, কনস্টিটিউশন অনুযায়ীও এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের ইউ আর রাইট, রাজ্যের কোনো বিষয় না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মানে এখানে তো, কিন্তু আমি বলছি এই জন্য যে এই ধরনের একটা ফ্যাসাদের ভিতরে বেনিফিট অফ ডাউট দিতে গেলে, আমি যদি ধরেও নেই যে ঠিক আছে আমি কিছু ছাড় দিব, সেই ক্ষেত্রে ভারতের ইন্টারনাল যে এই একটা হেফাজত একটা অবস্থায় আছে এই পুরো বিষয়টিকে নিয়ে নিজেরাই, এখন মোদি সাহেবের সদিচ্ছা এখন আমাদের ভিতরে বিশ্বাসযোগ্য একটা কিন্তু অবস্থানে যেতে আর পারছে না, কারণ সময়টা চলে গেছে। আমরা একটা সময় বিশ্বাস করেছি উনি আসার পর, কিন্তু ভালো একটা সময় কিন্তু নিয়েছে। এখন বাংলাদেশের জনগণ কিন্তু ভিতরে কিন্তু একটা রিক্সা চালকও জানে যে ভারত থেকে আমাদের ন্যায্য পানি পায় না। আমি মনে করি ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, আমি বিশ্বাস করতে চাই। নেগেটিভ অনেক কিছু আলোচনা করা যায়, আপনি যদি ওই চোখে কালো চশমা দিয়ে ভারতকে দেখতে চাই তাহলে ওইভাবেই দেখতে হবে, সাদাভাবে দেখতে হলে সাদা, আমি মনে করি সাদাভাবেই দেখা উচিত। বাংলাদেশের, আমি আগেই বলেছি, আমাদের যে, আমি একটু বলেছি যে অট্টালিকার পাশে আমরা ছোট একটা বাড়ি, ছোট একটা ঘর, তো আমাদের একটু সাবধানতা বেশি রাখা উচিত এবং আমাদের ছাড় দিতে কোনো ক্ষতি নেই, কিন্তু ম্যাক্সিমাম না পাই মিনিমামটাও আদায় করতে হবে। সেই জায়গায় আমরা পেরে উঠছি না কেন, এটা কিন্তু একটা বড় ধরনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় আমাদের নেগোসিয়েশন করে রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, এবং আমাদের যারা আমলারা আছেন, বিশেষ করে পানি সম্পদ বল্টনের ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আমি মনে করি তাদের এখন সর্বোচ্চ প্রজ্ঞা প্রদর্শন করে ভারতের কাছ থেকে, ইটস অল অ্যাবাউট নেগোসিয়েশন। বিকজ ইউ নো ইন স্পেশালি ইন ডিপ্লোমেসি there is a saying যে you don't get what you deserve, you get what you negotiate. So we have to negotiate very hard, we have to strike very hard. এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা টিম গিয়েছে, আমরা ভালো কিছু প্রতিবারই আশা করি। ইনফ্যাক্ট অনেকেই বলে থাকে যে ভারতকে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বভাবসুলভ ভাষায় একবার বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি ভারত তা মনে রাখবে। এর মানে কিন্তু এটা নয় যে বাংলাদেশের, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, এর মানে কিন্তু এটা নয়, এটা উনি একটু আমাদেরকে বড় করে দেখানোর জন্যই কিন্তু বলেছেন। উনি বাংলাদেশকে বড় করে দেখানোর জন্যই বলেছেন। এটাও একটা নেগোসিয়েশনের একটা স্কিল। ভারতও তো কথাটা শুনেছে, কারণ এটি মনে করি যে এক ধরনের চপেটাঘাত, কিন্তু আমরা এটাকে নেগেটিভভাবে দেখেছি বাংলাদেশে। ভারতকে তো আমাদের তো গোল্ড মাইন নাই, আমাদের কি সোনার খনি আছে? আমাদের কি, ভাই আপনি একটু আমার দিকে একটু তাকান, আপনাকে আমি বলছি, একটু খেয়াল করে দেখেন, দর্শকদের পাশাপাশি আপনাকেও বলছি, আজকে আপনার সম্মানিত আলোচক, আমাদের ডায়মন্ডের কোনো মাইন নেই, আমাদের যে কয়লার মাইন আছে সেটা আমরা নিজেরাই ব্যবহার করি, তাহলে আমাদের গ্যাস যেটা আছে সেটা আমরা নিজেরাই ব্যবহার করি, ভারত থেকে আমরা গ্যাসও আনি না। আমরা ভারত থেকে উল্টা বিদ্যুৎ নিয়ে আসছি এখন ইদানিংকালে, ক্রস বাউন্ডারি আপনার ওই নেটওয়ার্কের মাধ্যমে। তো আমরা ভারতকে কি দিয়েছি? ইনফ্যাক্ট উই হ্যাভ গিভেন ইন্ডিয়া আ সেন্স অফ সিকিউরিটি। সেটা কোথায়? ভারতের যে 7 সিস্টার্স জুড়ে যে ইনসার্জেন্সি হতো, সেই জায়গাটাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উই হ্যাভ নট অ্যালাউড আওয়ার টেরিটরি টু বি ইউজড ফর ইনসার্জেন্সি উইদিন ইন্ডিয়ান 7 সিস্টার্স। এটাই হচ্ছে আমাদের একদম সোজা সাপটা কথা। তো ভারতকে আমরা
প্রতিবেশী হিসেবে তার সিকিউরিটিটা দিয়েছি, এনশিওর করেছি, এটা আমাদের পবিত্র কাজ, আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছি না আমরা বিচ্ছিন্নতাবাদীদেরকে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু এর বিপরীতে আমরা ভারতের কাছ থেকে এখন আশা করতেই পারি যে আমাদের ম্যাক্সিমাম না হোক, ন্যূনতম যে আমাদের যে চাহিদাপত্র, বিশেষ করে পানির ক্ষেত্রে, এবং এইটার একটা জিল্লুর ভাই এখানে না, আমি আর একটা আর 5 সেকেন্ড নিব। এখানে একটা অল্টারনেটিভ একটা আপনার হিসাবে এখানে আমরা কিন্তু এই আমরা যে বারাজ করার চেষ্টা করছি বা আমরা চিন্তা ভাবনা করছি, সেখানে ভারতের কাছ থেকেও একটা প্রস্তাবনা আছে, চায়নার থেকেও। চায়না আমাদের পরম বন্ধু রাষ্ট্র, এখন উন্নয়নের সহযোগী, আমাদের সহায়ক শক্তি, আমাদেরকে তারা ফাইন্যান্স করছে বিভিন্ন বড় বড় প্রজেক্টে। তো চায়নার থেকেও এরকম একটা প্রস্তাবনা এসেছে। এখন দিজ আর অন দি টেবিল। আমরা কোন দিকে যাব এটা আলোচনার মাধ্যমে, আপনার স্ক্রুটিনির মাধ্যমে এইসব আমরা ডিসিশন নিব। কিন্তু আমি মনে করি এটা একটা ভালো দিকে আমরা যাচ্ছি, কারণ আমাদের অপেক্ষার পাশাপাশি অল্টারনেটিভ ওয়েজ অ্যান্ড মিনস বার করতে হবে। এটা আমি মনে করি যে অলসো মাউন্টিং সাম প্রেশার অন দেম, বিকজ এটাও একটা নেগোসিয়েশন যে তুমি যদি আমাকে পানি একান্ত দিতে না পারো, তাহলে লেট মি সি মাই ওন ওয়েজ, আমাকে তো আমার পথ খুঁজে বার করতে হবে। এবং আমরা উই আর ডুইং এক্স্যাক্টলি দ্যাট। ওকে, ডক্টর কামরুল হাসান। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখুন, আপনার সাথে আপনি যে পয়েন্টটা বলেছেন, না আপনি দ্বিমত করতেই পারেন, আমি জানি না না, ইট হ্যাজ ইটস ম্যারিট। এটা তো ঠিকই আছে যে প্রতিবেশী রাষ্ট্র তো এমনই হওয়া উচিত। কিন্তু যেটা আমাদের সংখ্যা বাড়ায়, যেমন আমাদের পররাষ্ট্র সচিব মহোদয় মাসুদ বিন মোমেন বলছেন যে তিস্তার যে ইস্যুটা, এই ইস্যুটা আলোচনায় আসলেও আমি আজকে লক্ষ্য করেছি যে ইতিবাচক কিছু নাও ঘটতে পারে, এরকম একটি মন্তব্য না, ইতিবাচক কিছু নাও ঘটতে পারে, কিন্তু একটা অ্যাপ্রিহেনশন আছে ওনার। বুঝতে পেরেছি। কিন্তু ইতিবাচক যে জিনিসটা ঘটতে যাচ্ছে সেটা হলো দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা, যশোর, ফেনী এবং চট্টগ্রামের জায়গাগুলো দিয়ে, আমাদের সীমান্তের ওই জায়গাগুলো দিয়ে 861 কিলোমিটার রেল সংযোগ এবং পুরনো যেগুলো আছে এগুলো সংস্কারের কাজ করবে। তার মানে হচ্ছে ভারতের উত্তর পূর্ব রাজ্য যেগুলোর আপনি সিকিউরিটির ইস্যু তুলছেন, সেভেন সিস্টার্স, সেগুলোতে তাদের যে সুবিধা পাওয়ার কথা ইতিমধ্যে দেওয়া হয়েছে অনেক মাধ্যমে, পানিপথ, তারপরে স্থলপথ, নানাভাবেই সুযোগ দিয়েছে বাংলাদেশ। এখন আরও বাড়তি দিচ্ছে এবং সেখানে সামরিক যেই পণ্য এবং সাধারণ পণ্য সবগুলো যাবে সেটা উল্লেখও করা হয়েছে এবং সরকার অনুমোদন দিয়েছে। এটা এখন যাচাই করা শুরু হয়েছে কোথায় কী করা যাবে। আমার মনে হচ্ছে এই বিষয়গুলো যোগাযোগ এবং অর্থনৈতিক যে জায়গাটা, সেই জায়গাটায় গুরুত্ব দেওয়া হবে। কিন্তু পানি বন্টনের জায়গাটায় ভালো কিছু ইতিবাচক নাও ঘটতে পারে, আগেই তিনি প্রস্তুত করে দিয়েছেন অলরেডি লুজার বাংলাদেশি জনগণকে, যে এই প্রত্যাশাটা আপনাদের 100% না থাকাই ভালো। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কে বলেছে? এটা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজকের পত্রিকায় আছে। তো আমি সেটা বলছি যে আমাদের আলোচনার জায়গা তো হচ্ছে অভিন্ন নদীর এই জায়গাগুলোতে, এটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ জায়গা আমাদের। তো ওই জায়গাটায় কোনো সম্ভাবনা নেই আমরা বুঝলাম। আর সেভেন সিস্টারে যাওয়ার জন্য ইতিমধ্যে যা দেওয়া হয়েছে তার সঙ্গে 861 কিলোমিটার জায়গা রেলপথ আবার তৈরি হচ্ছে এবং মংলার পাশে আরেকটি নৌঘাঁটি স্থাপনের প্রস্তাব আছে। অলরেডি আমাদের এই সমুদ্র এলাকায় রাডার স্থাপন করা হয়েছে। তাহলে আপনি দেখুন, আমি যেটা বলতে চাই, আমাদের যেখানে প্রায় 30 লক্ষ বেকার, আমাদের শিক্ষা পদ্ধতির ত্রুটি আছে, আজকের আলোচনার সময় নেই, বলতাম যে কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের বেকার তৈরি করছে হলো এই নতজানু এবং শিক্ষা অনুরাগী নয় এমন মানুষ দ্বারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করা এবং এই শিক্ষা পদ্ধতি থেকে শুরু করে নীতি এইসব করা। এটা বলতে আমার দ্বিধা নেই, কারণ এটার ফলাফল কিছুই পাইনি। 30 লক্ষ আমাদের শিক্ষানীতি বা আমাদের শিক্ষা কার্যক্রম ধ্বংসের জন্য কি ভারত মনে করছেন দায়ী? না না, আমি আমাদের নিজেদের কথা বলছি, নিজেদেরকে। হ্যাঁ, সেটা আমাদের নতজানু, আমি ওটা বলছি যে আমাদের এই জায়গাগুলো তো আছেই, তার মধ্যে যুক্ত হচ্ছে যখন আমি যেটা বলছি যে কর্মবাজার হিসাবে বাংলাদেশ এত লোভনীয় একটা জায়গা, রেমিটেন্সের কোন লেভেলে বাংলাদেশ কন্ট্রিবিউট করছে টু দ্যাট কান্ট্রি, এটা আমরা সবাই জানি। আমার কথা হচ্ছে যে এই ধরনের সুযোগ সুবিধা যদি আমরা দেই, চীনের সাথে তুলনা করুন, 6 গুণ বেশি আর্থিক সুবিধা পাচ্ছে বিনিয়োগের দিক থেকে চীন থেকে। অথচ আমাদের যেই মানে সম্পর্কগুলো, অর্থনৈতিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে 6 ভাগের 1 ভাগ হিসাবে এবং যোগাযোগের জায়গাগুলোতে শুধু বারবার আসছে। তার মানে হচ্ছে আঞ্চলিক
জিওপলিটিক্যাল যেটা বলছেন, বিশেষ করে ভারতের যেই সার্বভৌমত্ব এবং নিজেদের ভূমি ঠিক রাখার যে চেষ্টা, ভারত ইজ ডুইং ভেরি কারেক্ট স্টাফ, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন ফ্রম হচ্ছে দেয়ার পয়েন্ট অফ ভিউ, ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ, আমাদের কথা হচ্ছে যে আমরা যখন এরকম সেন্সিটিভ জায়গায় আসব, আমরা 861 কিলোমিটার বাংলাদেশের সীমান্তের প্রায় সব জায়গায় যেখানে 5 শতাধিক সাধারণ মানুষের রক্তে রঞ্জিত, সেই জায়গাগুলোতে আমরা জায়গা দেব, সেখানে কি আমরা একটু বলতে পারি না যে এই হত্যা বন্ধ হোক? আমরা কি একই সাথে বলতে পারি না যে চিকেন নেকেরে যে 22 কিলোমিটার জায়গা, এখান দিয়ে নেপালের সাথে আমাদের যোগাযোগ তৈরি হোক? আমরা তো মানে সুবিধাটা নিতে চাই। দেখুন, এই জায়গাগুলোতে কোনো উন্নতি হবে বলে ধারণা করা যাচ্ছে না। এর সাথে যুক্ত হয়েছে পদ্মা সেতু ব্যবহার করার একটা বিষয় উল্লেখ করা হয়েছে। তার মানে হচ্ছে, আমি যে বিষয়টি বলি যে এখানে যে রেল সংযোগ বাড়াতে, মানে এখানে 14টি নতুন রেলপথ হবে। এই জায়গায় বাংলাদেশের লাভ কি? আমি যেটা লক্ষ্য করেছি, কি শর্ত এটা অস্পষ্ট, কিন্তু প্রজেক্ট কিন্তু রান করছে। অথচ চীনের পক্ষ থেকে তিস্তা ব্যারেজের যেইটা, সেটা অর্ধেক এগিয়ে গেছে। শুধুমাত্র ইন্ডিয়া তাদের ইন্টারেস্ট এক্সপ্রেস করেছে, তারা এই জায়গায় ইনভেস্ট করবে, সেই জন্য সেটা বন্ধ হয়ে গেছে। যেটা আমি আগেই বলেছি, তাদের উচিত ছিল হচ্ছে ন্যায্য পানির যে পাওনা, সেটা হচ্ছে আপনারা সুইচ গেট ওপেন করেন। এখানে গর্ত করার তো আপনাদের দায়িত্ব নেই, আপনারা দেন নাই বলেই গর্ত করার প্রশ্ন আসছে, রিজার্ভার। তাই তো বিষয়টা, আপনাদের কাজ তো হচ্ছে এখানে ইনভেস্ট করা না, আপনাদের কাজ হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়া, মানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, যেটা এই অভিন্ন নদীর পানির যে জায়গাটা, এটা ইটস অ্যান ইস্যু অফ জাস্টিস। এই জায়গাটায় যাবেন না। আর আমাদের যারা, আমাদের রাইট, হ্যাঁ রাইট, এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় কোনো অগ্রগতি হবে না। এবার আরেকটা জায়গায় আপনাকে একটু বলি, আমরা বারবারই প্রতিবেশী রাষ্ট্র, আপনিও বলছেন যে আমরা স্ল্যাম না, তার চেয়ে একটু বেটার। ইন্ডিয়া একটা প্রভাবশালী দেশ, মানে এটা একটা বাস্তবতা, তো এটা একটা বাস্তবতা। কিন্তু ইন্ডিয়া পরিধির দিক থেকে একটা বড় দেশ হলেও বাংলাদেশ অনেক অনেক জায়গায় ইন্ডিয়াকে অতিক্রম করে ছোট্ট একটা জায়গা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অর্থাৎ এই একটি মাত্র ভূখণ্ড যেখানে রণাঙ্গনে স্বাধীনতা অর্জন করেছে, গোল টেবিলে বসে হয়নি। এই পাকিস্তান ভারতের ভাগ আর বাংলাদেশের জন্ম এক জিনিস নয়। পাকিস্তান আর্মি, ইন্ডিয়ান আর্মি আর বাংলাদেশের আর্মি এক জিনিস নয়। আমাদের গর্বের জায়গা সব ধ্বংস করেছি আমরা আমাদের গুড গভর্নেন্সের অভাবে, এবং শুধু ক্ষমতায় থাকার জন্য যতবার থাকা সম্ভব সেই জায়গাটা আমরা কম্প্রোমাইজ করছি। কিন্তু আমরা ভুলে গেছি, যেই শাসক দল এই কাজটি করছে তাদের নেতৃত্বে দেশটি স্বাধীনও হয়েছে। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, যে জায়গাটা আমি যুক্ত করতে চাই, যেহেতু আমাদের সময় কম, যুক্তরাষ্ট্র মানে মার্কিনীরা, তাদের একটা নীতি আছে, মনরো নীতি, এবং এই মনরো নীতিটা হচ্ছে ভারতের মতোই, তাদের যে পররাষ্ট্রনীতি এরকম উত্তর এবং দক্ষিণ আমেরিকায় তাদের নিজস্ব প্রভাব করার জন্য, বজায় রাখার জন্য ইউরোপের বিপরীতে তারা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, ওই নীতি কাজ করেনি। দেখা গেছে যে রাশিয়া, চীন, ওই দেশগুলোর সাথে এই আপনার দক্ষিণ আমেরিকার অনেক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। আপনি দেখুন, সোভিয়েত ভাঙার পর ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো যে কাজটা করেছে, মস্কোর একক প্রভাব ভেঙে দিয়েছে। অনেক দেশ সদস্য হয়েছে ওখানকার, কিন্তু ন্যাটোর, তাই না? তারপরে তার মানে হলো যে ইভেন চীনের কথা ধরেন, যেটা রাইজিং স্টার পৃথিবীতে এখন সবচেয়ে প্রভাবশালী দেশ হবে অনেকেই মনে করেন, আমেরিকাও বিশ্বাস করে, তাদের প্রতিবেশী রাষ্ট্র দেখুন, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, তাদের জাতীয় স্বার্থে বহুপাক্ষিক জোটে যোগ দিয়েছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা প্রভাবশালী দেশ বিশ্বায়নের যুগে একক আধিপত্যের যে কনসেপ্ট, সেটা কিন্তু এখন আর নেই। তাহলে বাংলাদেশ কেন প্রতিবেশী রাষ্ট্রের একক আধিপত্য মেনে নেবে? আপনার বহু লক্ষ্য আছে, দূরত্ব আপনার জন্য বিষয় না, প্রতিবেশী বদলানো যায় না, এই কনসেপ্টটা মোটেই ঠিক না। প্রতিবেশী আমি বদলাতে যাব কেন? কিন্তু অর্থনৈতিক মুনাফার জন্য, আমার নিজের পরিস্থিতি পরিবর্তন করার জন্য এই বিশ্বায়নের যুগে, ইন্টারনেটের যুগে আমার জন্য মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, ভিয়েতনাম আছে, যেখানে আমি লক্ষ্য স্থির করব সেই দেশে, সারা দুনিয়ায় তো এভাবে কাজ করে। এটা দূরত্ব তো না, এটা হচ্ছে আসলে আমার লাভটা আছে কিনা আমি সেটা দেখতে হবে, যেটা ভারত করছে। যে যে জায়গায় প্রয়োজন সে জায়গায় তাদের মুনাফা, আর্থিক হোক, তাদের নিরাপত্তাজনিত হোক, কোন জায়গায় পিছিয়ে আছে, আমরা কি সেটা করতে পারি? এখানে আমাদের একটা ল্যাকিং আছে। আমার পার্সোনাল একটা ভিউ হচ্ছে, অবজারভেশন, যে ন্যাশনালিস্ট একটা চেতনার ভিত্তিতে
ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী একটা চেতনার ভিত্তিতে একটা এই ধরনের ইস্যুগুলোকে সকলে একটা কনসেনসাসে আসা, সকল স্টেক হোল্ডার্স ইনক্লুডিং অল দি পলিটিক্যাল পার্টিস, সেটা কিন্তু নাই আমাদের। নাই। একটা দল বা দুটো দল শুধুই ভারত বিরোধিতা করে এবং মনে করে যে ভারত বিরোধিতা করলে একটা বড় একটা স্ট্যান্ডবাজির পলিটিক্সে বাংলাদেশের মানুষজন ভারতের উপর ক্ষিপ্ত আছে নানান কারণে, সেই সেন্টিমেন্টটাকে পুঁজি করে রাজনীতি করা। আই থিঙ্ক ইট ইজ টোটালি রং। এই জন্য কিন্তু আমরা নেগোসিয়েশনে ফেল করি বা করছি, এটার একটা বড় কারণ। আপনি যখন প্রকাশ্যে একটা আচরণ করবেন, আবার ভারতের সঙ্গে যখন বসবেন, চা পানি পান করবেন, তখন আরেক গলায় বা আরেক সুরে কথা বলবেন, দ্যাট ইজ কিন্তু ভেরি মাচ কাউন্টার প্রোডাক্টিভ। এই জায়গায় আমাদের দেখেন, আমি একটা কথা বলি, এ যাবৎ 15 বছর ধরে নিচ্ছি জুলুর ভাই যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগ সহ 14 দলের কয়েকটি শরিক দল সহ, ঠিক আছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই 15 বছরে আওয়ামী লীগের শাসনের এই সময় প্রথম দিকে বিএনপি বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক শক্তি, তারা ছিল অপোজিশনে, মূল অপোজিশনে ছিল তারা, প্রধান বিরোধী দল ছিল সংসদে। আচ্ছা, পাশাপাশি জাতীয় পার্টি ছিল, এখনও আছে, এবং অন্যান্য কিছু অপোজিশন পার্টি পার্লামেন্টে ছিল। তাদের একজনও কি একবারও অন রেকর্ড আপনি আমাকে দেখাতে পারবেন সংসদে উত্থাপন করেছে ভারতের সঙ্গে আমাদের যেসব বিষয়াদি নিয়ে বৈরিতা আছে অথবা আনসেটেলড রয়েছে ইস্যুগুলা, একবারও কেউ কথা বলেনি, একবারও উচ্চারণ করেনি, নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম এনি অপোজিশন বেঞ্চ। তো বাট যখন আপনি পল্টনের ময়দানে যাচ্ছেন, যখন আপনি বায়তুল মুকাররমের উত্তর গেটে দক্ষিণ গেটে থাকেন, তখন আপনি ভারত বিরোধিতা করে গগন বিদারী আপনি চিৎকার করছেন বা সোচ্চার হচ্ছেন, বাট ইট ডাজন্ট হেল্প। এখানে আমাদের যে একটা কালেকটিভ এফোর্ট নাই, সেটা ভারত বুঝে এবং সেই জন্য সেই প্রেশারটা নেয় না সেইভাবে। ইউ হ্যাভ টু মাউন্ট প্রেশার সিজলেসলি এবং আপনার সিমলেসলি। এখানে কিন্তু বন্ধ হয়ে যায়। এখানে আপনার সংসদের ভিতর থেকে আমরা কখনো একটা ঐক্যমতে আসতে পারিনি যে আমাদের ভারতের সঙ্গে যে পারস্পরিক কতগুলো জায়গায় আনসেটেলড ইস্যুজ রয়ে গেছে, সেগুলোকে হাউ টু অ্যাড্রেস দ্যাট অ্যান্ড হোয়াট ইজ দি ওয়ে আউট। এটা নিয়ে সকলের ভিতরে একটা কনসেনসাস যদি থাকতো, ভারতে সেটাকে দেখতো এবং ভারতের ভিতরে একটা কিন্তু চাপ অনুভব আসতো। এটাও কিন্তু পার্ট অফ ইউর নেগোসিয়েশন। এই নেগোসিয়েশন স্কিলের জায়গায় আমাদের রাজনৈতিক যে পারস্পরিক যে একটা মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দি পার্টিজ, সেটা কিন্তু নাই, দ্যাট ইজ ভেরি মাচ অ্যাবসেন্ট। আজকে সেটার একটা অ্যাডভান্টেজ বলেন বা সুযোগ বলেন ভারত পাচ্ছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ ভারতের সঙ্গে কিন্তু অ্যাজ আই সেড আর্লিয়ার, যে বড় প্রতিবেশী বা বৃহৎ শক্তির সঙ্গে আপনি কিন্তু ছক্কা পাঞ্জা খেলছেন এমন। আর এই ধরনের বিষয়াদিগুলো হয় কি, এগুলাতে ভারতের মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করতে আমাদের মালদ্বীপ আবার চায়নার দিকে লিন করেছে, মালদ্বীপ হ্যাজ লিন টুয়ার্ড চায়না। সো ভারত প্রেশারটা অনুভব করছে। ভারত শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু নেগোসিয়েশন করেছে, $4 বিলিয়ন দিয়েছে যখন শ্রীলঙ্কা বিপদে পড়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময়। ভারত কিন্তু শ্রীলঙ্কাকে $4 বিলিয়ন দিয়ে একটা প্যাকেজ দিয়েছিল, বাংলাদেশও দিয়েছে। তো ভারত সামটাইমস দেখবেন যে রিজিওনাল যে তাদের যে ফ্রেন্ডস বা অন্যান্য আমরা যারা আছি বাংলাদেশ বাদে, অনেকের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো যাচ্ছিল না, আস্তে আস্তে মিটিগেট করার চেষ্টা করছে। কেন? কারণ এই যে একটা স্ট্রাইকিং এ ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেই জায়গায় করতে পারছি না। আজকে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চায়নার সঙ্গে একটা সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলেছি। যদিও চায়নার সঙ্গে আমাদের সম্পর্কটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার রিজনাল ইস্যুর থেকে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে হলো গিয়ে আমাদের ডেভেলপমেন্টের চায়না একটা বড় পার্টনার। বাট চায়নার এই যে বাংলাদেশের দিকে আস্তে আস্তে এগিয়ে আসা বা ঝুঁকে পড়া, এটা একটা বড় নেগোসিয়েশন। আজকে ভারত বোধে এটি একটি বড় ধরনের একটা উপকরণ হিসেবে কাজ করছে। কারণ ভারত তো দেখতে পাচ্ছে যে আজকে যদি ভারত আমাদের সঙ্গে সমস্ত কিছুতেই এই ধরনের আনসেটেল রেখে দেয়, তাহলে পরে জিলুর ভাই আজকে আমাদের প্রতিবেশী হিসেবে চায়না কিন্তু অনেক দূরে এগিয়ে এসেছে। তো এই ব্যাপারটাও কিন্তু নতুন উইন্ডো আপনার অফ থটস ওপেন করে দিচ্ছে, নিউ উইন্ডো ইজ ওপেনিং। সো এইগুলা কিন্তু আমাদের নেগোসিয়েশন, এবং এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই সাধুবাদ দিতে হয় যে উনি প্রাজ্ঞ রাজনীতির মাধ্যমে, কূটনৈতিক
আপনার মহত্বের মাধ্যমে উনি কিন্তু আজকে এই জায়গায় কিছুটা হলেও বাংলাদেশকে এগিয়ে একটা জায়গায় দাঁড় করে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ কিন্তু এখন একটা রিজিওনাল শক্তি। আমরা ছোট রাষ্ট্র, কিন্তু একেবারে এখন আর ফেলনা নয়। তবে আরেকটি জিনিস আমাদেরকে বুঝতে হবে যে রাজনৈতিক ঐক্যমত খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আমাদের যারা কারণ এটা যদি না থাকে, আমরা যদি আমাদের ভিতরে এরকম হানাহানি শত্রুতা করতেই থাকি, তাহলে পরে আমাদের বাইরে যারা আছে তারা কিন্তু কেউ সেদে আমাদেরকে কিছু দিতে আসবে না। নাকি এটা ভুল বলছি বলেন আপনি? না, true. মানে ফ্রি লাঞ্চ বলে তো কিছু নাই শেষ করতে হবে। কূটনীতিতে বা পারস্পরিক এই যে নেগোসিয়েশন, এখানে কিন্তু ফ্রি লাঞ্চ বলে কিছু নাই। এখানে কিন্তু আমাকে সর্বোচ্চ আদায় করার জন্য নিজস্ব ইউনিটি, নিজেদের ভিতরে যে একটা সংঘবদ্ধ একটা আমাদের ঐক্যের প্রয়াস, সেটা বজায় রেখে এখন প্রশ্ন হচ্ছে যে সেই ঐক্যটা আসলে আমরা সবাই চাই কিনা। না, এটা প্রফেসর কামরুল হাসান। হ্যাঁ, দেখুন, সব ঠিক আছে। আমি আসলে ওই পয়েন্টটা আমাকে না, আমরা একাডেমিক আলোচনা করছি তো। হ্যাঁ, একটু স্ট্রাইক করেছে। দেখুন, মালদ্বীপের যে জায়গাটা, কে কোন দল করি সেটা কিন্তু বড় ব্যাপার না। ওটা আমি আসলে ব্যক্তিগতভাবে যে দল বাংলাদেশকে বাঁচাইতে হবে ভাই। আমি এটা বলি যে আমি যে দল করি এটার নাম বাংলাদেশ। ফলে রাজনৈতিক কোনো দলের সাথে যদি আমার সম্পৃক্ততা থাকে, এবং আছে, ফলে ওই দল আলোকিত হবে। আমি যদি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করতে পারি, আমাকে দলের পেছনে ঘুরতে হবে না, দল আমাকে গ্রহণ করবে। ফলে আমাদের সংকটটা হচ্ছে যে আমরা আসলে আমাদের হোয়াট শুড বি ইন দি সেন্টার অফ মাই থটস, দ্যাট ইজ দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, প্রাইম ইস্যু। তা এখন ইন্টারেস্টটা দেখুন, মালদ্বীপ কীভাবে ইন্টারেস্টটা সেট করেছে। মালদ্বীপে আমরা জানি যে ইব্রাহিম সোলি অবশ্যই ভারতের সাথে খুব ঘনিষ্ঠ ছিল। মজ্জু, আমি যেটা দেখলাম যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ, আপনি বলছেন চীনের সাথে সম্পর্ক, কিন্তু যে ঘটনাটির কারণে তাদের সেনাবাহিনী প্রায় সম্ভবত 89 জনকে তারা উইথড্র করেছে, নিতে বাধ্য হয়েছে ভারত, তার কারণ হচ্ছে যে মোদি সাহেবকে নিয়ে মন্তব্য করার কারণে তাদের সংসদ সদস্য, তখন তাদের চিত্রতারকা এবং পর্যটক যারা, তারা কিন্তু মালদ্বীপ বর্জন করেছিল, যেটা ভারত বর্জন করেছে, ভারতের পণ্য বর্জন করেছে। এদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখেছি। তাহলে ভারত যদি মালদ্বীপকে বর্জন করতে পারে, তাহলে কোন কারণে? প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেছে সেই জন্য। এবং মালদ্বীপ তখন যেটা করলো মজ্জু, খুবই প্র্যাগম্যাটিক। দেখুন, মালদ্বীপ যে কাজটা করলো, দেখেন, না আমি ওই জায়গাটা আপনাকে এই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই যদি সুযোগ পান। সেটা হলো, হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে তারা যদি, ভারত যদি মালদ্বীপ বর্জন করতে পারে, তাদের চিত্রতারকারা এবং পর্যটকরা, যে তাদেরকে একটা প্রবলেমে ফেলে তাদের প্রধানমন্ত্রীর হারিয়ে যাওয়া ইজ্জত পুনরুদ্ধার করবে, তাহলে বাংলাদেশের এই অসম অর্থনৈতিক সম্পর্ক, সার্বভৌমত্ব যেখানে প্রায় প্রশ্নবিদ্ধ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, গণতন্ত্র বিসর্জনে যাওয়ার জন্য শাসক দলের দায় অবশ্যই 90%, কিন্তু তার সাথে যুক্ত হবে হচ্ছে প্রশ্রয়। কেন সুজাতা সিংয়ের 2013 সনে আসা। আমি এখানে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই আপনার সঙ্গে। আমি আউটরাইট ভারত বিরোধিতা করতে চাই না। আমি ভারত বিরোধিতা করছি না। সোচ্চার হওয়াটা কোনো, এখানে ইউনাইটেড ভাবে, এটা ভারত বিরোধিতা না। সমগ্র আজকে যদি বাংলাদেশের সকলের স্কুল ছাত্ররা যদি একযোগে একদিন যদি দাঁড়িয়ে বলে আমাদের পানির ন্যায্য ইয়েটা আমাদেরকে মেহেরবানি করে দিয়ে দেন, আমরা কিন্তু ওই যে ভারত বর্জন করো, আমি ভারতের পণ্যতে লাথি মারো, এইটা দ্যাট শুড নট বি দি ওয়ে অফ নেগোসিয়েশন। আমি আপনার সঙ্গে একমত। আমি বলছি যে ভাষা পরিবর্তন হতে পারে, কিন্তু ভারতের বিরোধিতা নয়। ওখানে কংগ্রেস এবং মানে ভারত বিরোধিতা আপনি করতেই পারেন না, ইন্ডিয়া জোট লাভ হবে না তো। না, আমি আপনাকে বলি, ইন্ডিয়া জোট কংগ্রেস কম ক্ষতিগ্রস্ত এই যে আরএসএস এর সেই উত্তরসূরি মোদির কাছে। ওখানে একজন ইউটিউবার মানুষকে জাগ্রত করেছে যে ভারতের এই যে অসাম্প্রদায়িক ভারতের যে মূল্যবোধ, সেটা ধ্বংস করেছে মোদি। এবং এটার প্রভাব, মূল্যবোধের যে কালচারাল যে হেজিমনিটা, এটা আমাদের মূল্যবোধকে ধ্বংস করছে, যার কারণে আনার আজিজ বেনজিরের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন যুক্ত হচ্ছে প্রদীপের সাথে, ওই ডিআইজি মিজানের সাথে, এখন দেখছি যে আসাদও আসছে, আবার কতজন আসে কে জানে। আমি যে কথাটা বলছিলাম যে, মানে যে পয়েন্টটা আমি আসলে পিন পয়েন্ট করতে চাই, যে ভারত যদি মালদ্বীপের বিরুদ্ধে কোনো একটা ইস্যুতে বর্জনের ডাক দিতে পারে, এবং চিত্রতারকা এবং পর্যটকদের মতো হাই লেভেলের মানুষ যারা খুবই কশাস
দেশের স্বার্থে নিয়ে, তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এত বৈষম্যের শিকার যেখানে, সেখানে কি ভারতকে ন্যায্য পাওনার জন্য বর্জনের ডাক দিতে পারে কিনা, আমি ওই কথাটা বলছিলাম। যার কারণে আমি বলি যে যেহেতু আমাদের ইতিহাসটা একটু ভিন্ন রকম, আমাদের পাওয়ার জায়গাটা আমরা দুর্বল, আমাদের নেগোসিয়েশনটা আসলে শক্তির জায়গা থেকে করতে হয়, আর এই শক্তিটা আমরা কমটা আরও হারিয়ে ফেলেছি। একতরফা নির্বাচন, আমাদের মধ্যে বিভাজন, চেতনার কথা বলে বিভাজন, নানাভাবে বিভাজন করে শুধু ক্ষমতায় থাকার জন্য আমরা যে কাজটা করলাম, যে আমরা 2013 সনে আমরা সুজাতা সিংকে অ্যালাউ করলাম। তারপরে আমি তো পরিষ্কার দেখেছি পিনাক রঞ্জন চক্রবর্তী, বিনা সিকরি, ওনারা তাদের মিটিংয়ে যা বলেছে, ওনারা তো ভয়াবহ কথা বলেছে যে ভারতের কঠোর অবস্থানের কারণে পিটার হাস গা ঢাকা দিয়েছে। তাহলে সরাসরি একতরফা নির্বাচনে ভারতের এই অংশগ্রহণ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। আর এই গণতন্ত্রহীন বাংলাদেশে আমাদের আমলা থেকে শুরু করে, আমাদের পুলিশ ভাইদের থেকে শুরু করে, আমাদের সব জায়গায় ধন্যবাদ আমরা প্রফেসর ডক্টর কামরুল হাসান এবং আমি ফাইয়াজ রাজু। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশকে আপনি এখন কেমন দেখছেন। অনেক রকমের প্রশ্ন আছে এখানে, বেনজির, আনার, আজিজ, এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখানে অর্থনৈতিক নানা সংকট, ব্যাংকিং খাতের অচল অবস্থা, এখানে ডলারের বাজারের অস্থিরতা এবং এরকম নানা শ্রম অধিকার, মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন, নানা ইস্যু আছে। কিন্তু আমার দুই অতিথি আলোচনাটায় শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখলেন এবং এতে করে এটা বোঝা যায় যে এই সম্পর্ক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এই সম্পর্কের টানাপোড়েন, এই সম্পর্কের যে দেনা পাওনার হিসেবের নিকেশ, নানা কিছু আছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটাও মোটামুটিভাবে স্পষ্ট যে ভারতকে আমরা নিশ্চয়ই হোস্টাইল করতে চাই না, তাদেরকে আমরা প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু বাংলাদেশ যথাযথভাবে তার স্বার্থ আসলে সংরক্ষণ করতে পারছে না। বিশেষ করে মর্যাদার প্রশ্ন যদি আমরা বলি, বর্ডারে যেভাবে কিলিং হয়, আমরা ভারতের একেবারে শত্রু প্রতিম দেশ চীনের বর্ডারেও ভারতের সঙ্গে এই অবস্থা দেখি না, পাকিস্তানের ভারতের বর্ডারেও এই চিত্র আমরা দেখি না। এবং আমরা যখন আমাদের রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনি, সেটা আরও বরং বেশি হতাশ করে ভারতীয়দের বক্তব্যের চাইতেও অনেক ক্ষেত্রে। কাজে এই জায়গায় আসলে একটা বড় পরিবর্তন আনা প্রয়োজন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।